সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং ঈদের পূর্ববর্তী সময় আজকেই শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের, এবং আপনারা জানেন যে দিনের এই মুহূর্তে লেনদেনের সময়সীমা অতিক্রম করেছে ৩ ঘন্টার মতো। এবং আজকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, যদিও কিছুটা পজিটিভ রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে প্রধান সূচকটি কিছুটা পজিটিভ রয়েছে, সেটা যদি আমি একটু বলি যে 10 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে, ৫,৩৩৮ পয়েন্টে অবস্থান করছে। দর্শক, আমরা শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের চিত্র আপনাদের অবশ্যই জানাবো। ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নিয়ম আরও কঠোর করল বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংকের পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম, সেসব ব্যাংক ২০২৬ সালের জন্য নগদ লভ্যাংশ দিতে পারবে না। সব নিয়ম মেনে লভ্যাংশ ঘোষণার যোগ্য ব্যাংক সর্বোচ্চ ৫০% নগদ লভ্যাংশ দিতে পারবে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার আলোকে বর্তমানে নগদ লভ্যাংশ ঘোষণায় একমাত্র যোগ্য ব্যাংক ব্র্যাক ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকা থাকলেও ব্যাপক খেলাপি ঋণ ও মূলধন ঘাটতির কারণে ন্যাশনাল ব্যাংক ডিভিডেন্ড দিতে পারে না। এদিকে গত বছরের নির্দেশনার আলোকে ২০২৫ সালের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে কেবল ১৬টি ব্যাংক লভ্যাংশ দিতে পেরেছে। ২০২৬ সালের জন্য নতুন নির্দেশনার ফলে বেশিরভাগ ব্যাংকের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা আরও কঠিন হয়ে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে অন্য কোনো তালিকাভুক্ত বা অতালিকাভুক্ত কোম্পানির একীভূতকরণ ও অধিগ্রহণে নিয়ন্ত্রক সংস্থা বিএসএসির অনুমোদন বাধ্যতামূলক করা হচ্ছে। বর্তমানে এসব প্রক্রিয়ায় শুধুমাত্র হাইকোর্টের অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। বিএসএসি বলছে, এ সংক্রান্ত প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে প্রথমবারের মতো বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্পোরেট রিস্ট্রাকচারিং রুলস ২০২৬ নামে এ বিধিমালার খসড়া জনমত যাচাইয়ের জন্য সংস্থাটি প্রকাশ করেছে। আগামী ৭ জুনের মধ্যে অংশীজনদের এ বিষয়ে মতামত পাঠাতে অনুরোধ করেছে সংস্থাটি। প্রস্তাবিত এই বিধিমালা প্রণয়নের উদ্দেশ্য বিষয়ে কমিশন বলেছে, কর্পোরেট পুনর্গঠনের ক্ষেত্রে সঠিক মূল্যায়ন, পর্যাপ্ত তথ্য প্রকাশ ও স্বচ্ছতা নিশ্চিত করা, যাতে সাধারণ বিনিয়োগকারী, বিশেষ করে সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা পায়। দর্শক, আমরা এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের যে চিত্র, সেটা আপনাদের জানিয়ে দিব। চলুন একটু দেখে নিই এই মুহূর্তে সূচকের কি অবস্থান রয়েছে। তার আগে একটু জানিয়ে রাখছি যে আজকে এই দিনের এই মুহূর্তে ব্যাংক, ফুড সেক্টর, ইন্স্যুরেন্স এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, এই 4টি সেক্টর কিছুটা নেগেটিভ রয়েছে এবং বাকি সেক্টরগুলো কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন চলছে। আমরা যদি একটু সূচকের অবস্থান দেখে নেই, দিনের এই মুহূর্তে যদিও কিছুক্ষণ আগে আমরা ব্যাংকিং সেক্টরটাকে নেগেটিভ দেখেছি এবং এই মুহূর্তে আমরা এই সেক্টরটিকে কিছুটা পজিটিভ দেখতে পাচ্ছি। এবং আজকে কিন্তু সবচেয়ে বেশি লেনদেন হওয়া যে সেক্টরগুলো রয়েছে তাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে কিন্তু এই ব্যাংকিং সেক্টরটি রয়েছে এবং প্রথম অবস্থানে ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে, যাদের মধ্যে তৃতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টরকে। এবং আমি যদি একে একে 3টি সেক্টরের লেনদেনের পরিমাণটা একটু জানিয়ে রাখি, ইঞ্জিনিয়ারিং সেক্টর 90 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এখনও পর্যন্ত, ব্যাংকিং সেক্টর 60 কোটি টাকার বেশি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর 59 কোটি টাকার বেশি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে দিনের এই মুহূর্তে। তো এই মুহূর্তে সূচকের অবস্থানটা একটু জেনে নিব। আপনারা শুনছিলেন কিছুক্ষণ আগেও যে ডিএসইর প্রধান সূচকটি পজিটিভ রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 9 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে, ৫,৩৩৮ পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে তাদের মধ্যে দর বাড়ার সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে। 201টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। দর হারানোর সংখ্যা রয়েছে 118টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 70টি। এবং টার্নওভার যদি বলি যে আজকে সপ্তাহের ঈদের পূর্ববর্তী সময় সপ্তাহের শেষ কার্যদিবসে টার্নওভার কিছুটা কম রয়েছে। দিনের এই মুহূর্তে 509 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো সেই গত কয়েক কার্যদিবসের সাথে কম্পেয়ার করে আমরা এটা বলতেই পারি যে আজকে কিছুটা স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে। এবং আমরা যেমনটা বলতে পারি যে এই যে পুঁজিবাজারে ডিভিডেন্ড সংক্রান্ত যে নতুন নির্দেশনা এসেছে,
হয়তো এটার প্রতিফলন পড়তে পারে এই বাজারের উপরে, তারই ফলশ্রুতিতে হয়তো লেনদেনের পরিমাণটা কিছুটা কমে গিয়েছে। তো আমরা যদি একটু টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে দিনের এই মুহূর্তে তাদের অবস্থানটা একটু জেনে নেই। প্রথম 5টি প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠানগুলি আজকে রয়েছে? যমুনা ব্যাংকের অবস্থান রয়েছে সবার উপরে। আপনারা দেখছেন যে এই প্রতিষ্ঠানটি টপ ট্রেডের তালিকায় রয়েছে। দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে এখনও পর্যন্ত কিন্তু বেশ ভালো পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই কিন্তু লেনদেন চলছে, যদিও খুবই কিছুটা স্লোই রয়েছে লেনদেনের গতি। এবং সেটা কিছুক্ষণ আগেই আমরা যেটা বলছিলাম যে এই যে ডিভিডেন্ড সংক্রান্ত নতুন যে নির্দেশনা এসেছে সেটার হয়তো বেশ কিছু প্রভাব হয়তো আমরা দেখতে পারি। যদি একটু ইতিবাচক প্রভাবগুলো আমরা বলি, সেক্ষেত্রে বাজারে একটা দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ বাড়তে পারে এই প্রভাবের জন্য। এই যে ডিভিডেন্ড সংক্রান্ত নতুন যে নির্দেশনা এসেছে তারই ফলশ্রুতিতে, এবং মূলধন শক্তিশালী হতে পারে, এটা একটা বিষয়, এটা একটা ইতিবাচক একটা ধারা আমরা দেখতে পারি। বোনাস শেয়ার বাড়বে, যেহেতু এখানে নগদ লভ্যাংশে একটা বাইন্ডিংস টানা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই বোনাস শেয়ার বাড়তে পারে এবং বাজারে তারল্যতাও বাড়তে পারে, এবং যেহেতু কোম্পানির হাতে নগদ অর্থ থাকলে নতুন প্রকল্পে বিনিয়োগও বাড়তে পারে। তো এই ধরনের কিছু পজিটিভ একটা প্রভাব কিন্তু এই ডিভিডেন্ড সংক্রান্ত নির্দেশনার জন্য বাজারে পড়তে পারে, এবং সেখানে কিছু নেতিবাচক প্রভাবটাও হয়তো পড়তে পারে। সেটা যদি আমরা একটু কয়েকটি বিষয় একটু উল্লেখ করি, এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। যে এই বাজারের জন্য আসলে অনেক বিনিয়োগকারী রয়েছেন যারা নগদ লভ্যাংশের উপরও নির্ভর করে থাকেন একটা ডিভিডেন্ড মৌসুমে, এবং শেয়ার প্রাইসও কমে যেতে পারে। কৃত্রিমভাবে মূলধন বাড়ানোর প্রবণতাও সেখানে আসতে পারে, যেহেতু শর্ত পূরণের জন্য কোম্পানি রাইট শেয়ার বা বোনাস দিয়ে মূলধন বাড়াতে পারে। এরকম কিছু নেতিবাচক প্রভাবও পড়তে পারে এই বাজারে এই সংক্রান্ত নতুন নির্দেশনায়। তো দর্শক, যেটা আমরা বলছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের অবস্থানটা একটু জেনে নেই, যে কোন 5টি প্রতিষ্ঠান আজকে টপ ট্রেডের তালিকায় অবস্থান করছে সেটা একটু দেখে নিব। দেখতে পাচ্ছেন যে বিডি থাই ফুড রয়েছে এই তালিকায় প্রথম অবস্থানে, 14 কোটি 53 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং প্রতিটি শেয়ার হাতবদল হচ্ছে 25 টাকায়। মীর আখতার রয়েছে পরবর্তীতে দ্বিতীয় অবস্থানে, সেখানে 14 কোটি 39 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনও পর্যন্ত। টপ ট্রেডের তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে, 44 টাকা 60 পয়সায় প্রতি শেয়ার হাতবদল হচ্ছে। সিটি ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, 13 কোটি 80 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। ডোমিনেন্স স্টিল 12 কোটি 61 লাখ টাকা লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 11 কোটি 89 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। প্রায় 12 কোটি টাকা লেনদেন করেছে এই ব্র্যাক ব্যাংক, এবং এই ব্র্যাক ব্যাংক এই প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন টপ ট্রেডের তালিকায় আজকে পঞ্চম অবস্থান রয়েছে, এবং শুধুমাত্র 5টি প্রতিষ্ঠানের মধ্যে সিটি ব্যাংকের অবস্থান আজকে নেগেটিভ দেখতে পাচ্ছি। এবং আরেকটা বিষয় এখানে শেয়ার করছি যে ব্র্যাক ব্যাংকের যে অবস্থান, আমরা বেশ কিছুদিন ধরে এই ব্যাংকটির যে অবস্থান আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি, এবং ডিভিডেন্ড সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের যে নতুন নির্দেশনা দেয়া হয়েছে সেই নির্দেশনায়, অর্থাৎ 2000 কোটি টাকা পরিশোধিত মূলধন না থাকলে নগদ লভ্যাংশ দিতে পারবে না। এই ক্রাইটেরিয়ায় শুধুমাত্র একটি ব্যাংক এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েছে, সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। এবং আপনারা জানেন ন্যাশনাল ব্যাংকের যদিও 3000 কোটি টাকার মতো পরিশোধিত মূলধন রয়েছে, কিন্তু এই ব্যাংকটি কিন্তু এলিজিবল না। তার কারণ হচ্ছে খেলাপি ঋণের প্রভাব পড়েছে, অর্থাৎ যে পুরনো যে বিষয়গুলো রয়েছিল 10% খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, এই বিভিন্ন ইস্যুতে কিন্তু এনবিএল এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে শুধুমাত্র একটি ব্যাংক অর্থাৎ ব্র্যাক ব্যাংক এলিজিবল রয়েছে এই নতুন যে নীতিমালা বা নতুন যে শর্ত দেয়া হয়েছে সেই শর্তের মধ্যে। শুধুমাত্র এই একটি ব্যাংক নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে, এবং সেখানেও কিন্তু কিছু বিষয় রয়েছে যে নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারলেও সেটা 50% উপরে নয়। এটি একটি বিষয় কিন্তু এখানে রয়েছে। তো আমরা দেখে নিব যে টপ গেইনার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠান রয়েছে সেটা একটু দেখে নিব। টপ গেইনার্সের তালিকায় দিনের এই মুহূর্তে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট রয়েছে, এবং আপনারা দেখছেন প্রায় 10% মতো দর বেড়েছে, 9.94%। হেডেলবার্গ সিমেন্ট 8.74% দর বেড়েছে। RSRM স্টিল 6.49% দর বেড়েছে। গ্লোবাল হেভি কেমিক্যাল 6.47% দর বেড়েছে। ড্যাফোডিল কম্পিউটার রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে 6.93%।
0.36% দর বেড়েছে। এবং এই 5টি প্রতিষ্ঠানের যে লেনদেনের চিত্র সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যাদের মধ্যে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্রায় 10% মতো দর বেড়েছে, অর্থাৎ সর্বোচ্চটা কিন্তু সার্কিট ব্রেকারের কাছাকাছি চলে গিয়েছে। এবং টপ লুজার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান দেখে নিব। আপনারা দেখছেন ফরেস্ট ফাইন্যান্স দর হারিয়েছে 5.56%, ফার্স্ট ফাইন্যান্স 5.56% দর হারিয়েছে। এই প্রতিষ্ঠানটিও এনসিসি এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড 4.55% দর হারিয়েছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স 3.40% এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 3.23% দর হারিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠানই রয়েছে, 2টি প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ড সেক্টর এবং 2টি প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এবং একটি প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স সেক্টরে রয়েছে এই তালিকায়। তো দর্শক, শুনছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের সর্বশেষ চিত্র। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।